তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলছো যে স্যার এক্সাম আমাদের কবে হবে। তো দেখো, আমার কাছে যতটুকুই খবর রয়েছে, তোমাদের এই থার্ড সেমের এক্সামটা যে চলছে এখন কলেজে, ওটা শেষ হয়ে গেলে তোমাদের 2-3 দিনের মধ্যে ইউনিভার্সিটি থেকে নোটিশ সার্ভ করা হবে। সো তোমরা ধরে রাখো যে এপ্রিল মাস নাগাদ একটা এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি এতটা জানি, মানে আমার কাছে এই খবরটা রয়েছে। আর এই হিসাবে কিন্তু তোমার পড়াটা উচিত বা প্রিপারেশানটা করে রাখা উচিত। তুমি বুঝতেই পারছো কতটা চাপ রয়েছে অনার্স পেপারে, মানে তুমি যদি বলি এখনকার ল্যাঙ্গুয়েজে মেজর পেপারে। ওকে, তো তোমাকে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু তুমি কিন্তু একেবারে কিছুই করতে পারবে না। এটা আমি বারে বারে বলছি, এটা স্কুল নয়, এটা কলেজ, ঠিক আছে? যথেষ্ট টাফ রয়েছে যদি তুমি মানে নিজেকে ভাসিয়ে দাও, ঠিক আছে? না হলে তোমাকে কিন্তু নাম্বার পেতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট, তোমাকে যে সাবজেক্টগুলো অফার করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট খুঁটিয়ে পড়তে হবে। ইভিন তোমাদের শুধুমাত্র যে মেজর পেপার পড়বে এমনটা নয়, তোমাদের মাইনর পেপার এবং ভিএসি, এইসি, এসসিসি, আমি একটু বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টটির নাম্বার কিন্তু যোগ হয়, যোগ হয়ে সিজিপিএ একটা নাম্বার আসে, সেখান থেকে কিন্তু স্কোরিং হয়, ঠিক আছে? তোমরা শুধুমাত্র মেজর পড়বে, অন্যগুলো না পড়লে তোমার নাম্বার কিন্তু অনেকটা বেশি ল্যাক হয়ে যাবে। সো এটা ভেবো না। তোমাদের যদি এক্সাম একটু ডিলেও হয়, যেহেতু সামনে ইলেকশান রয়েছে, সো তুমি কি মানে যদি আমি ধরলাম তোমার কাছে আরও 2 মাস টাইম রয়েছে, তো তোমরা এটা ভেবো না যে আমি 2 মাসে সব কিছু কমপ্লিট করে ফেলবো। দেখো, কমপ্লিট করা যেতেই পারে মেজর পেপার, আমি বারে বারে বলছি, কিন্তু তুমি একটু যে তোমাকে যে 5 থেকে 6খানা সাবজেক্ট অফার করা হয়েছে, তুমি একটু ভাগ করে নাও তো তোমার হাতে কতদিন টাইম আছে। বড় জোর তোমাকে যদি 10 দিন করে টাইম দেই, তাও তুমি পারবে কি আমাকে বলতে পারবে যে ইংলিশ যে মেজর পেপারটা তোমরা রেখেছো এটা 10 দিনের মধ্যে কমপ্লিট করে নেবে? কোনো মতে পসিবল নয়, ঠিক আছে? তার জন্য বলছি, যারা পড়ছো ভালো কথা, যারা পড়োনি তোমার হাতে কিন্তু এভাবেই চলবে, তুমি প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ করে নাও, ঠিক আছে? পরীক্ষা যত সম্ভব আমার কাছে নিউজ মানে রয়েছে, এটা এপ্রিল নাগাদ হবে, মানে ভোটের আগে তোমাদের করিয়ে নেবে, এটা আমি জানি। যদি কিছু প্রবলেম থাকে, আমি কথা বলেছিলাম, তাহলে কিন্তু ওটা ইলেকশানের পর হবে, এটা কিন্তু খুব কম প্রবাবিলিটি। যদিও হয় তো আমি ধরে নিলাম দেরিতে হবে, তাও কিন্তু তোমার হাতে কিন্তু ঠিক 10 দিনই টাইম রয়েছে, কারণ প্রত্যেকটা সাবজেক্টকে যদি ভাগ করে নাও, দেখবে তোমার হাতে কিন্তু এই 10 থেকে 15 দিনের মধ্যে টাইম রয়েছে। আর তুমি বুঝে নাও, তাহলে তুমি 10 থেকে 15 দিনের মধ্যে তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কমপ্লিট করতে পারবে তো? তাহলে তোমার এক্সাম অ্যাকচুয়ালি কিন্তু 15 দিনই বাকি রয়েছে বা 10 দিনই বাকি রয়েছে, যদি এভাবে আমি ডিভিশনস করে নিই, ঠিক আছে? আর তুমি যদি একটা লং লেন্দি টাইম ধরো, তাহলে ভাববে যে আমার কাছে হিউজ টাইম রয়েছে, আমি করে ফেলবো। এগুলো কিন্তু হয় না। আর যারা একেবারে পড়োনি এখনও, তারা তুমি জেনেই নাও তোমার কিন্তু ফিউচার, মানে সামনে যে টাইমটা খুব ক্রুশিয়ালভাবে ওয়েট করছে, ঠিক আছে? এটা স্কুল নয়, আমি বারে বারে বলছি, তুমি 2-3 দিন আগে পড়ে নিলে কিছু সাজেস্টিভ কোশ্চেন্স যে করে যাবে, এটা তেমন নয়। আর তোমাদের মেজর পেপার, আমি বেসিক্যালি এখানে ইংলিশের কথা বলছি, যেহেতু আমি ইংলিশটা পড়িয়ে থাকি, তো এটা কিন্তু তোমাদের দুটো, আগে ছিল CC1 CC2, ওটাকে মার্চ করে একটা করা হয়েছে, মানে তোমার মানে সাবজেক্ট বড় হয়ে গেছে, কিন্তু তুলনামূলকভাবে কোশ্চেন্স কিন্তু খুব কমই রয়েছে। তাহলে তোমাকে কত হারে পড়তে হবে সেটা তুমি বুঝে নাও একটু। আর সবাইকে বলবো, শুধুমাত্র মেজর পেপার নয়, যে পেপারেই পড়ছো না কেন, সবটাই পেপার তুমি পড়ো, কারণ সিজিপিতে প্রত্যেকটা কাউন্ট হবে। একটাতে ফেল হয়ে গেলে কিন্তু ফেলই দেখাবে, রেজাল্ট আসবে না। আমি বারে বারে বলছি, তুমি যতই সার্চ করো তোমার রোল নাম্বার দিয়ে, তোমাকে কিন্তু ইনকমপ্লিটই রেজাল্ট দেখাবে। এটা যাতে না হয় তার জন্য সবাই মন দিয়ে পড়ো। আর আমি একটু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব, কারণ থার্ড সেমের এক্সাম ছিল, তোমরা অনেকেই জানো আমি খুব ব্যস্ত ছিলাম। অনলাইন ব্যাচ রয়েছে, ওদের আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছিলাম, এবং ওদের কিছু প্রবলেম হচ্ছিলো, আমি ওদের সলিউশনস করেছিলাম। ইউটিউব থেকে আমি বিভিন্ন ভিডিও দিচ্ছিলাম, তার জন্য তোমাদের ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি, বেসিক্যালি 2 মার্কসের। আমি ডিভিশনসগুলো বলে দিয়েছি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো, এরকম জিজ্ঞেস করো না, তোমরা সোজা প্লেলিস্টে চলে যাও, সেখানে ইংলিশ মেজর বলে একটা প্লেলিস্ট রয়েছে, ওগুলো দেখো, হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে জানিয়ে রাখি, যারা এখনও গ্রুপে অ্যাড হওনি, তারা তোমরা অ্যাড হতে পারো, সেখানে বিভিন্ন কোয়ারিজ রাখতে পারো। আমি সময় পেলে, বর্তমানে অনেকেই কোয়ারি রেখেছো, আমি দেখেছি, বাট আমি অ্যান্সার দিতে পারিনি। কালকে আমি রাত 12টা পর্যন্ত ওদের জন্য আমি আপলোড করেছিলাম, তোমরা হয়তো জানো অনেকে। সো আমি বেশি কিছু কথা বলবো না, চলো সোজা আমরা কোশ্চেন্সগুলো দেখে নিই। আর একটাই কথা বলবো, আমাদের একটা লক্ষ্য রয়েছে, আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাই। তোমরা চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারো চ্যানেলকে, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, যাতে আমরা একটা বন্ড তৈরি করতে পারি। সো চলো আমরা দেখে নেব কিছু কোশ্চেন্স। সো প্রথম যেটা রয়েছে, তোমাদের পোয়েট্রি সেকশানসগুলো থেকে ট্রু হিজ কয়েমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন দিচ্ছি, ওগুলো দেখে নাও।
প্রথম যে কোশ্চেনটা রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এগুলো করে নিতে হবে বা খাতাতে লিখে নেবে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ভেজিটেবল লাভ? দেখো, বাই ভেজিটেবল লাভ দ্য পোয়েট মিনস আইডেল লাভ। ওকে, দিস ইজ এ সর্ট অফ প্লেটোনিক লাভ, সো উইদাউট এনি ফিজিক্যাল কানেকশানস। সেই লাভটা, এখানটার লাভ হচ্ছে যে সোল টু সোল কানেকশানস, নট বডি, এটাই বলা হচ্ছে এন্ড্রু মালভিলের টু হিজ কয় মিস্ট্রেস থেকে। এটা কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল কী কনসেপ্ট কেন এসেছিলো আমি বলেছি সব কিছুই লিটারেচারে। সো মার্ভেল সার্কাস্টিক্যালি ইমপ্লাইজ হিয়ার দ্য লাভ দ্যাট ইজ ফ্রি ফ্রম প্লেস ফ্রম দ্য সেক্সুয়াল রিলেশনশিপ। লাভ সেটাই হবে, এতটাই পবিত্র হবে যেটা থাকবে বডিলি থেকে অনেক ডিটাচড, অনেক দূরে থাকবে এবং কোনো সেক্সুয়াল রিলেশন থেকে দূরে থাকবে, শুধুমাত্র লাভ বেসড অন সোল টু সোল কানেকশান হয়ে থাকবে। সো ইট ইজ পিওরলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড আইডিয়ালাইজড লাভ। এটাকে আমরা বলি এটা অ্যাবস্ট্রাক্ট এবং আইডিয়ালাইজ লাভ। তোমরা যদি একটু বড় হবে, সেকেন্ড সেমে উঠবে, থার্ড সেমে উঠবে, তোমরা যদি জানো তখন বা ব্রাউনিং পড়বে, তখনই তুমি বুঝতে পারবে এই যে কথাগুলো বলা হচ্ছে মেটাফিজিক্যালে। সো এরকম কোনো লাভ এক্সিস্ট করে না পৃথিবীতে। সো লাভ এক্সিস্ট করে কিন্তু বডিলি, ঠিক আছে, কিন্তু তৎকালীন সময় লাভ এভাবে এক্সিস্ট করতে হয়তো। সো এভাবেই কিন্তু তোমাকে বিভিন্ন অ্যানালাইসিসটা করতে হবে। সো এটা ছোটো করে আমি দিয়েছি, 2 নম্বর এটা লিখলেই হবে। সো নেক্সট কোশ্চেন দেখো, আমি শর্ট দিয়েছি এই কারণে, কারণ তুমি কতগুলো কোশ্চেন্স করবে বলো তো, তার জন্য আমি যাতে নাম্বার একেবারে ভালোভাবে আসে তার জন্য ওভাবেই কিন্তু কোশ্চেন্সগুলো সাজানো হয়েছে। আমি লিখে দিতে পারতাম একটু বড় করে, এটা কিন্তু তোমার টাফ হবে, কারণ তুমি তো একটা দুটো কোশ্চেন্স করছো না, তোমাকে হিউজ কোশ্চেন্স করতে হবে। সো হোয়াট উড মার্ভেলসেস কয় মিস্ট্রেস ডু বাই দ্য ইন্ডিয়াস গাঙ্গেস সাইট? সো ইফ দে হ্যাড ওয়ার্ল্ড অ্যান অ্যান্ড টাইম, সো মার্ভেলসেস মিস্ট্রেস উড রিসাইড ফার অ্যাওয়ে ফ্রম হিম মানে ফ্রম কবির থেকে বা পোয়েট থেকে অনেক দূরে থাকতেন, অ্যান্ড পাস অ্যাওয়ে হার টাইম বাই দ্য সাইড অফ দ্য ফেমাস ইন্ডিয়ান রিভার গঙ্গা। ওকে, তিনি এভাবে কাটাতেন হয়তো গঙ্গা নদীর কাছে বসে। অ্যান্ড সি উড কিপ হার সেলফ এনগেজড ইন কালেক্টিং রুবিজ একটা মূল্যবান স্টোন, ভ্যালুয়েবল স্টোন, এ কাইন্ড অফ ভ্যালুয়েবল ক্রিমসন স্টোন, তিনি এগুলো হচ্ছে করাতেন। কিন্তু এটা টাইম নেই, তার জন্য পোয়েট বলছে এত কিছু টাইম নেই, ঠিক আছে, তো লাভ মেকিং করতে বলছে। সো দেন যে কোশ্চেনটা রাখা হয়েছে, দ্যাট স্যাডি সিটি অফ পাম ট্রি। সো হোয়াট ইজ দ্য সিটি রেফারেড টু হিয়ার অ্যান্ড হোয়াই ইজ কল্ড স্যাডি? সো দিস সিটি রেফার্স টু ইজ দ্য বার্থ প্লেস অফ জেসাস খ্রাইস্ট, জেরুজালেম। সো দিস ইজ কল্ড স্যাডি। এটা কেন স্যাডি বলা হচ্ছে? বিকজ দ্য সিটি হ্যাজ প্লেন্টিফুল প্লাম ট্রি টু গিভ স্যাড। এতগুলো প্লাম ট্রি রয়েছে, তার স্যাড দিচ্ছে, এটা একটা ন্যাচারাল কানেকশানস থেকে সেখানটাতে। সো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, এক্সপ্লেইন দ্য এক্সপ্রেশন ডেজার্ট অফ ভাস্ট ইটার্নিটি। সো ইটার্নিটি স্ট্যান্ড ফর ইটার্নাল লাইফ, যেটা ইটার্নাল লাইফকে ইমপ্লাইড করছে। সো দ্যাট কামস আফটার দ্য আর্থলি ডেথ, মৃত্যুর পরে সমস্ত মানুষ চিরাচরিত হয়ে যায়, ঠিক আছে, ইটার্নাল হয়ে যায়। তো দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ইটার্নাল লাইফ টু এ ডেজার্ট uncharted and vast. So the implication is that eternity too is endless and extremely vast. বুঝতে পারছো, যারা কবিতাগুলো পড়েছো তাদের কিন্তু হয়ে যাবে, কি বলছি তুমি বুঝতে পারবে, না পড়লে কিন্তু চাপ হবে। আমি তাই বলবো কবিতাগুলো পড়ে নিতে। আমি কিছু কবিতা অ্যানালাইসিস করেছি, তোমরা দেখে নিতেও পারো, প্লেলিস্ট সেকশনে রয়েছে। সো হোয়াট ডাজ দ্য মার্ভেল ইন্ডিকেট বাই দ্য মার্বেল ভল্ট? হোয়াট উইল দ্য ওয়ার্ম ডু দেয়ার? দ্য মার্বেল ভল্ট ইজ দ্য টম স্টোন অফ দ্য মিস্ট্রেস, মানে কয় মানে একটা লাজুক, ওকে, সাই মিস্ট্রেস ইনফ্যাক্ট হার গ্রেভ। সো দ্য ওয়ার্ম উইল টেস্ট অ্যান্ড এনজয় হার ডেড বডি অ্যান্ড কিপড ইন হার গ্রেভ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ মিন বাই দ্য রুট ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট? এটা নেওয়া হয়েছে থমাস গ্রে লেখা এলিজিডিটি ইন কান্ট্রি চার্জিয়ার থেকে। রুট হিয়ার মিনস ইগনোরেন্ট অ্যান্ড হ্যামলেট ইজ এ ভিলেজ। সো দ্য রুট ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট দাস মিনস দ্য ইগনোরেন্ট ancestor of the poor resident of the village. Next question দেখো, the path of glory lead but to the grave. Of what does this signify? So this signifies that nothing can escape death. কেউ কিছু মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারে না। So the glory of high birth and the wealth, beauty and even power comes to an ignoble end, that is death. সমস্ত কিছু তোমার মৃত্যুতেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। What is an epitaph and what is importance in the elegy? So an epitaph is the inscriptions of the tombstones of a dead persons, মানে যারা কবর দেওয়া হয় সেখানে দেখবে একটা থাকে, সেখানে বিভিন্ন খোদাই করে লেখা থাকে, সেটাই বলা হচ্ছে এপিটাফ। সো ইট কন্টেইনস সাম বায়োগ্রাফিক্যাল ডিটেলস
অ্যাবাউট দ্য ডেড পারসনস কনসার্ন, যিনি মারা গেছেন তার জন্ম মৃত্যু বা কিছু কোড থাকে ওটাই বলা হচ্ছে এপিটাফে। এটা আমরা গ্রেড এলিজিতে আমরা লক্ষ্য করেছি। সো হোয়াট are the important names mentioned by the poet to indicate the suppressed possibility of the root forefathers of the Hamlet? The important names are John Hampden, John Milton, and Oliver Cromwell. Gray wants to signify that in a favorable situation, some of the poor village might be as a bold and fearless as a Hampden, a great poet as a Milton, or the great political leader as a Oliver Cromwell. তারা হয়তো হতে পারতো, কিন্তু তাদের কিন্তু এই পসিবিলিটিসগুলো কিন্তু তাদের প্রস্ফুটিত হয়নি। ওকে, এটাই তিনি বলছেন। আর আমি লিটারেচার থেকে কিছু কোশ্চেন দিয়েছি, এগুলো দেখে নাও। আমি পরে লিটারেচার সিরিজ নিয়ে অবশ্যই আসবো, তোমরা শুধু সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। এভরিম্যানটা কী বলা হচ্ছে, শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে। দ্য মোস্ট সেলিব্রেটেড অ্যান্ড রেকগনাইজড মোরাল প্লে অফ দ্য মিডিয়েভাল ইংল্যান্ড ইজ এভরিম্যান। মিস্ট্রি অ্যান্ড মিরাকেল প্লেগুলো যে রয়েছে ওখান থেকেই নেওয়া হয়েছে। দ্য প্লে ইজ এ থিমেটিক exhortations of the right sort of the Christians, and every man symbolize what the Christian ought to have been. Significance of the 1066, বুঝতেই পারছো নরমান কনকোয়েস্টের কথা বলছে, আমরা শিফট হচ্ছি ওল্ড টু মিডিলে। সো 1066 marked as a momentous change in the political history as well as the literary history of England. So it was the year of the Norman conquest and the end of the Anglo-Saxon period বা Old English period, and English literature as well as the language had a new shape under the influence of the French literature and language. So এই কোশ্চেন্সগুলো একটু দেখে যাও। আমি অবভিয়াসলি শর্ট কিছু কোশ্চেন্স নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।